নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য যে ডেসক্রিপটিভ ম্যাথের সিরিজটি শুরু করেছিলাম তার প্র্যাকটিস সেট 2 নিয়ে এসেছি। তোমরা এই সমস্ত প্র্যাকটিস সেটগুলোতে পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার উপযোগী সমস্ত ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে পারবে। ভিডিওটি শুরু করার আগে কিছু কথা একটু বলি। প্রত্যেকটি অঙ্ক শুরু করার আগে তোমরা ভিডিওটাকে একটু পজ করবে এবং অঙ্কটি চেষ্টা করবে, এবং ভিডিওর শেষে তোমরা মিলিয়ে নেবে 10টা অঙ্কের মধ্যে কতগুলো অঙ্ক তোমরা ঠিক করতে পারলে, সেই সংখ্যাটি তোমরা কমেন্ট সেকশনে উল্লেখ করো। তাহলে চলো আজকে আমরা প্র্যাকটিস সেটের প্রথম অঙ্ক শুরু করি। দেখো, দ্য কস্ট প্রাইস অফ রাইস ইজ ইনক্রিজড বাই 25%, বাট ইটস কনজামশন ডিক্রিজ বাই 30%. ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য এক্সপেন্ডিচার। অর্থাৎ চালের দাম 25% বৃদ্ধি পেয়েছে এবং তার কারণে ব্যবহার 30% কমাতে হয়েছে। তাহলে খরচের কতটা হ্রাস বা বৃদ্ধি হয়েছে তার একটা পার্সেন্টেজ আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে কিভাবে করি। প্রথমে আমরা কি ধরে নেব যে প্রতি কেজি চালের দাম 100 টাকা। প্রতি কেজি চালের দাম 100 টাকা এবং এবং 100 কেজি চাল ব্যবহৃত হতো। 100 কেজি চাল ব্যবহৃত হতো দাম বাড়ার আগে। ঠিক আছে, তাহলে আমাদের এই 100 কেজি চালের দাম কত হবে? যেহেতু প্রতি কেজি চালের দাম 100 টাকা, তাহলে 100 কেজি চালের দাম হবে 100 গুণিত 100 সমান কত? 10,000 টাকা। ঠিক আছে, এখন দেখো, চালের দাম বৃদ্ধি পেয়েছে 25%। ঠিক আছে, চালের দাম 25% বৃদ্ধি পেয়েছে, তাই এখন চালের দাম কত হয়েছে? 25% বৃদ্ধি পেয়ে আগে ছিল 100, এখন হয়েছে কত? 100 প্লাস 25 সমান হচ্ছে 125 টাকা পার কেজি। ঠিক আছে, এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে এবং 125 টাকা পার কেজি এটা লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো, ব্যবহার আগে হতো 100 কেজি চাল, এখন কত হবে? 30% কমে গেছে, অর্থাৎ 100 মাইনাস 30, তাহলে এখন হয় 70 কেজি চাল ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, আগে যেখানে আমরা 100 কেজি চাল কিনতাম, এখন সেখানে 70 কেজি চাল কিনছি। তাহলে এবার দেখো, এই 125 টাকা কেজি দরে 70 কেজি চালের দাম কত হয়? 125 টাকা পার কেজি এই দরে 70 কেজি চালের দাম কত হবে? 125 ইন্টু 70, তাহলে 7 5 35 5, হাতে থেকে 3, 7 12 84 আর 3 87, 8,750 টাকা। ঠিক আছে, আগে 100 কেজি চালের দাম ছিল দেখো 10,000 টাকা, এখন হয়েছে 8,750 টাকা। তাহলে খরচ নিশ্চয়ই কমেছে। ঠিক আছে, সে খরচটা কত কমেছে? অর্থাৎ একবারে লিখি, দেখো, পার্সেন্টেজ বা শতকরা কমেছে, এইভাবে যদি লিখি যে শতকরা কমেছে, খরচ শতকরা কমেছে কত? না, 10,000 মাইনাস 8,750। কার সাপেক্ষে? না, প্রথমে যেটা ছিল অর্থাৎ 10,000-এর সাপেক্ষে, তাই বাই করা হলো। এটা যেটা ভাগ করা হবে সেটা হচ্ছে প্রথমে যেটা ছিল তার সাপেক্ষে কত কমেছে বা বেড়েছে আমরা সেটা হিসেব করছি, তাই 10,000-কে নিচে রাখা হলো। যার সাপেক্ষে কমেছে বেড়েছে হিসেব করা হবে তাকে নিচে রাখা হবে। ঠিক আছে, তাহলে আমরা 100 দিয়ে গুণ করলাম। এবার দেখো, এই 8,750 এটাকে যদি আমি বিয়োগ করি কত হবে? 0, 5, 7 আর 1 8, 2, দেখো হয়ে যাচ্ছে 250 বাই 10,000 ইন্টু 100। 0 0 কাটলো, এখানে একটা শূন্য কাটলো, দেখো
না, এটা 250 হবে না, এটা হবে 1250। ঠিক আছে, 1250। তাহলে একটা তিনটে শূন্য কেটে গেল, তাহলে 12.5%। ঠিক আছে, তাহলে 12.5% খরচ কমাতে হবে। এটা হয়ে গেল আমাদের উত্তর, 12.5% খরচ কমাতে হবে। ওকে, প্রথম অঙ্কটা হয়ে গেল। চলো আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। দ্বিতীয় অঙ্ক কি বলেছে দেখো, ইন অ্যান ইলেকশন there are three candidates. The first candidate got 40% votes and second candidate got 35% votes. If the total votes in the election were 50,000, find the number of votes got by the third candidate. অর্থাৎ কোনো একটা ভোটে প্রথম প্রার্থী 40% ভোট পেয়েছে, দ্বিতীয় যে প্রার্থী সে 35% ভোট পেয়েছে। টোটাল ভোট যদি 50,000 হয়, তাহলে যে তৃতীয় প্রার্থী সে কত ভোট পেয়েছে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন দেখো, মোট ভোট আমরা কত পেয়েছি, মোট ভোট সমান হচ্ছে 50,000। ঠিক আছে, এবং প্রথম ক্যান্ডিডেট যে সে কত ভোট পেয়েছে, এই 50,000-এর 40%। ঠিক আছে, তাহলে কত, 20,000। 20,000 এটা হচ্ছে প্রথম প্রার্থী পেয়েছে। দ্বিতীয় প্রার্থী কত পেয়েছে দেখো, দ্বিতীয় প্রার্থী পেয়েছে এই 50,000-এরই 35%। ওকে, শূন্য শূন্য কাটলাম, 5 5 25, 5 হাতে থেকে 2, 5 3 15 আর 2 17, 17,500 ভোট এটা পেয়েছে সেকেন্ড প্রার্থী। তাহলে এবার দেখো, মোট ভোট তো 50,000, তাহলে থার্ড প্রার্থী কত পেয়েছে সেটা আমরা পাবো, 50,000 মাইনাস 20,000 প্লাস 17,500, অর্থাৎ 50,000 মাইনাস 37,500, 37,500 সমান কত হবে, 12,500। ঠিক আছে, এটা এই নাম্বারটা হচ্ছে তৃতীয় প্রার্থী পেয়েছে। ঠিক আছে, এটাকে এই প্রসেসেও করা যেত, এটা যেমন একটা প্রসেস, পার্সেন্টেজ দিয়ে বের করা যেত। দেখো, প্রথম প্রার্থী পেয়েছে 40%, ঠিক আছে, দ্বিতীয় প্রার্থী পেয়েছে 35%, তাহলে বাকি কত রইল, 25%। এটা হচ্ছে বাকি রইল। আমরা যদি এটাকে 100% থেকে বিয়োগ করি, 100% থেকে বিয়োগ করি, তাহলে তৃতীয় প্রার্থী পেয়েছে কত, 25%। এবারে 50,000-এর 25% আমরা যদি বের করি, তখনই কিন্তু আমরা অঙ্কটার উত্তর পেয়ে যাব। দেখো, 5 25 125, অর্থাৎ 12,500। এটা হচ্ছে মেথড 2। ঠিক আছে, এটা মেথড 1, এটা মেথড 1, এটা মেথড 2। এই প্রসেসেও কিন্তু অঙ্কটা খুব শর্টই করা যায়। কিন্তু পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে যেহেতু তোমাদেরকে ডেসক্রিপটিভ ম্যাথ করতে হবে, তোমরা কিন্তু যে প্রসেসই করো না কেন সেটা ঠিকঠাক এক্সপ্লেনেশন দিয়ে প্রত্যেকটা স্টেপ ভালোভাবে দেখাবে, কোনো স্টেপ জাম্প করবে না। কারণ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমরা জানো 5 নম্বর করে আছে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে 5 নম্বর করে আছে। তাই ঠিকঠাক এক্সপ্লেনেশন যদি না থাকে, যদি স্টেপ জাম্প হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফুল নাম্বার পাওয়া খুব চাপের হয়ে যাবে। নেক্সট অঙ্কে আমরা চলে যাই, চলো। এ পারসন সোল্ড 2 কার্স for rupees 60,000 each. On one he gained 20%, while on the other he lost 20%. Find the percentage of his gain or loss. অর্থাৎ একজন ব্যক্তি দুটি গাড়ি 60,000 টাকায় এবং 60,000 টাকায় বিক্রি করেছেন। এতে তার একটাতে 20% লাভ হয়েছে, অন্যটিতে 20% ক্ষতি হয়েছে। তাহলে তার পার্সেন্টেজ গেন অর লস, অর্থাৎ শতকরা কত লাভ বা কত ক্ষতি হয়েছে শেষে, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, প্রথম গাড়িটার ক্ষেত্রে আমরা হিসেব করি। প্রথম গাড়িটির বিক্রয় মূল্যটা আমরা দেওয়া আছে, দেখো বিক্রয় মূল্য অর্থাৎ এসপি, সেলিং প্রাইস, এটা কত দেওয়া আছে, 60,000। ঠিক আছে, এবং প্রথম গাড়িটিতে দেখো, প্রথম গাড়িটিতে লাভ হয়েছে 20%। তাহলে 20% লাভ, এটার মানে কি, যে যখন আমার 100 টাকা ক্রয় মূল্য,
100 টাকা যখন সিপি তখন বিক্রয় মূল্য হয় 120 টাকা, এটা হয় এসপি যদি 20% লাভ হয়। ঠিক আছে, 100 টাকা যখন ক্রয় মূল্য তখন বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এবার এটাকে আমরা ঘুরিয়ে এইভাবে লিখতে পারি যে 120 টাকা যখন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য তখন 100 টাকা, 1 টাকা যখন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য তখন 100/120 টাকা, এবং যখন বিক্রয় মূল্য 60,000 টাকা তখন ক্রয় মূল্য কত? ঠিক আছে, 100/120 ইন্টু 60,000। বুঝতে পেরেছ? এবার দেখো এই 0 0 আমরা কেটে দিলাম, 12 5 60 0 অর্থাৎ 50,000 টাকা। 50,000 টাকা এটা হচ্ছে 20% লাভ যখন, তখন এটা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, প্রথম গাড়িটির ক্রয় মূল্য হচ্ছে 50,000 টাকা। ওকে, এবার দেখো সেকেন্ড গাড়িটার ক্ষেত্রে আমরা চলে গেলাম। সেকেন্ড বিক্রয় মূল্য একই 60,000 টাকা, কিন্তু এক্ষেত্রে লস হয়েছে 20%। ঠিক একইভাবে যদি আমরা ক্রয় মূল্য বের করতে চাই, দেখো এই যে 60,000 টাকা, 20% লস মানে কি? যখন 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 80, 1 টাকা যখন ক্রয় মূল্য তখন 80/100, যখন 60,000 টাকা ক্রয় মূল্য তখন হচ্ছে কত? 80/100 ইন্টু 60,000। ঠিক আছে, না এটা তো ভুল করলাম, মানে দাঁড়াও এটা কেটে দিই। দেখো 20% লস মানে যখন 80 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা, যখন 1 টাকা ক্রয় মূল্য, 1 টাকা বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য 100/80 টাকা, যখন 60,000 টাকা বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য কত? 100/80 গুণিত 60,000। ওকে, দেখো 20 5 100, 20 4 80, 4 15 60 সমান হচ্ছে 75,000 টাকা। বুঝতে পেরেছো? তাহলে এটা হবে ক্রয় মূল্য যখন 20% লস হচ্ছে। তাহলে এবার দেখো আমরা বের করব মোট ক্রয় মূল্য। দেখো প্রথমের ক্রয় মূল্য কত ছিল? 50,000 টাকা। দ্বিতীয় গাড়িটির ক্ষেত্রে ক্রয় মূল্য কত হলো? 75,000 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য 1,25,000 টাকা। এটা হচ্ছে মোট ক্রয় মূল্য। আর মোট বিক্রয় মূল্য কত হবে? দুটো গাড়ি তো 60,000 টাকাতে কিনেছে, তাই মোট বিক্রয় মূল্য হবে 1,20,000 টাকা। ঠিক আছে, তাহলে কত তাহলে এক্ষেত্রে তো মোট ক্রয় মূল্যের থেকে মোট বিক্রয় মূল্য কম, অর্থাৎ ক্ষতি হয়েছে। ক্ষতি কত? 1,25,000 থেকে 1,20,000 বাদ, অর্থাৎ ক্ষতি হয়েছে 5,000 টাকা। এবারে পার্সেন্টেজ বা শতকরা ক্ষতি যদি আমি বের করতে চাই তখন কি হবে? দেখো এই 5,000 হলো কত রেসপেক্টে ক্ষতি? আমার এই ক্রয় মূল্যের রেসপেক্টে। লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে বিচার বিবেচনা করতে হবে। তাহলে এই 1,25,000 এখানে লিখব ইন্টু 100, 3টে 0 3টে 0 কেটে দিলাম, 5 25 125, 25 4 100, অর্থাৎ 4% ক্ষতি হয়েছে। ঠিক আছে, ওভারঅল 4% লস। ওকে, 3 নম্বর অঙ্ক হয়ে গেল। নেক্সট চলে যাব আমরা 4 অঙ্কে। দেখো বাই সেলিং, আচ্ছা এখানে হবে 3, by selling 3 dozens. By selling 3 dozen oranges for rupees 405, a trader loses 25%. How many oranges should he sell for rupees 288 if he needs to earn a profit of 20% in the transaction? অর্থাৎ 3 ডজন কমলা লেবু 450 টাকা একজন ব্যবসায়ী বিক্রি করেছে, নিয়ে তার ক্ষতি হয়েছে 25%। এখন ওই দোকানি যদি 288 টাকায় কতগুলো কমলা লেবু
বিক্রি করলে তার 20% লাভ হবে ওভারঅল ট্রানজাকশানে। ঠিক আছে, তাহলে চলো দেখো আমরা কিভাবে অঙ্কটা করি। যে 3 ডজন কমলা লেবুর দাম কত, সেলিং প্রাইস কত না 405 টাকা, 405 টাকা। এখন 25% ক্ষতিতে ক্রয় মূল্য কত ছিল সেটা বের করব। এটা তো বিক্রয় মূল্য দেওয়া আছে। 25% ক্ষতিতে এই 3 ডজন কমলা লেবুর ক্রয় মূল্য কত ছিল, দেখো এই যে 405 টাকাটা, এটা কার সঙ্গে সমান, 25% ক্ষতি হলে যদি ক্রয় মূল্য 100 হয় বিক্রয় মূল্য হবে 75। ঠিক আছে, তাহলে এই 405 টাকাটা নিশ্চয়ই 75 সমান। তাহলে আমাদের ক্রয় মূল্য আমরা যদি বের করতে চাই কত, তখন 100 দিয়ে গুণ করব। ঠিক আগের অঙ্কগুলো যেভাবে করলাম সেভাবেই। এবার দেখো 3 পঁচিশে 75, 4 পঁচিশে 100, 3 13 39, 3 5 15, 4 5 20 শূন্য হাতে থেকে 2, 4 13, 52 আর 2 54, 540 টাকা। এটা হচ্ছে ওই 3 ডজন যে কমলা লেবু তার ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে 3 ডজন কমলা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 540 টাকা। তাহলে 1 ডজন কমলা লেবুর ক্রয় মূল্য কত, 540/3 সমান হচ্ছে 180 টাকা। এটা হচ্ছে 1 ডজন কমলা লেবুর ক্রয় মূল্য। ঠিক আছে, 1 ডজন কমলা লেবুর ক্রয় মূল্য। তাহলে একটা কমলা লেবুর, তাহলে 12টা, 1 ডজন মানে 12টা, তাহলে একটি কমলা লেবুর ক্রয় মূল্য কত দেখো, একটি কমলা লেবুর ক্রয় মূল্য 180/12 সমান কত, 15 টাকা। ঠিক আছে, এটা হলো একটা কমলা লেবুর ক্রয় মূল্য। এবার দেখো তাহলে 15 টাকায় পাওয়া যায়, 15 টাকায় ক্রয় মূল্য। এখন আমাদের ওভারঅল যে ট্রানজাকশন সেখানে 20% লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো যে 20% লাভ হলে একটি কমলা লেবুর, আচ্ছা একটি কমলা লেবুর ক্রয় মূল্য তো আমরা পেয়ে গেছি। তাহলে 288টা কমলা লেবুর 288টি, আচ্ছা হাউ মেনি অরেঞ্জেস শুড ই সেল ফর 288, 288 টাকায় কতগুলো কমলা লেবু বিক্রি করতে পারবে, তাই তো। তাহলে দেখো একটি কমলা লেবুর বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি, তাহলে 20% লাভ হলে একটি কমলা লেবুর বিক্রয় মূল্য কত সেটা বের করি। পনেরো, দেখো এই 15টা, এটা তো 100 সমান, 20% লাভ হলে হয় 120। তাহলে 6 20 120, 20 5 100, 5 3 15, 18 টাকা। ঠিক আছে, 20% লাভে একটি কমলা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 18 টাকা। তাহলে 18 টাকা যখন বিক্রয় মূল্য, 18 টাকা বিক্রয় মূল্যে কমলা লেবু পাওয়া যায়, সমান কত, একটি। ঠিক আছে, তাহলে 288 টাকা বিক্রয় মূল্যে কমলা লেবু পাওয়া যায়, কত হবে, 1/18 ইন্টু 288। তাহলে 18 একে 18, 6 18 108 সমান হচ্ছে 16টি। বুঝতে পেরেছো? তাহলে ওভারঅল লেনদেনে 20% লাভ করতে গেলে তাকে 288 টাকায় 16টি কমলা লেবু বিক্রি করতে হবে। এই অঙ্কটা হয়ে গেল। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো, হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্টারেস্ট অন এ সাম অফ ₹2000 at 7% per annum for 3 years and that on a sum of ₹3200 at 6% per annum for 2 years. ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট এটা চেয়েছে। তাহলে দেখো আমরা প্রথম কেসটা করে নিই। প্রথম ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কত হবে,
2,000 টাকা 7% ইন্টারেস্ট 3 বছরের জন্য। 7 3 21, 420 টাকা। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, 3,200 টাকা 6% ইন্টারেস্ট রেট 2 বছর 100, 6 2 12, 12 2 24, 4 হাতে থাকে 2, 12 3 36 আর 2 38, 384। ঠিক আছে, তাহলে একটা হলো 420, একটা 384। তাহলে ডিফারেন্স বিটুইন টু সিম্পল ইন্টারেস্ট, দুটো বছরের সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য 420 মাইনাস 384। ওকে, 16 আর 20 36 টাকা। এটা হলো 2 বছরের সিম্পল ইন্টারেস্টের পার্থক্য। একদম খুব সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষার হলে তোমরা যখন করবে তখন অবশ্যই প্রত্যেকটা চিহ্ন কি কি অর্থ বহন করছে, অর্থাৎ I1 P R T এগুলো কি কি চিহ্ন বহন করছে অবশ্যই কিন্তু তোমরা উল্লেখ করে দিও। নেক্সট অঙ্কে দেখো আমরা চলে যাই 6 নম্বর অঙ্ক। A B C invested 10,000, 15,000, 20,000 respectively. After 1 year, each of A and B invested 5,000 more. A and B 5,000 টাকা বেশি বিনিয়োগ করছে, while C withdrew 10,000. What will be the ratio of profit of A and B and C after 3 years from starting? তাহলে দেখো A এর মূলধনটা আমরা প্রথমে হিসেব করি। A 10,000 টাকা 1 বছরের জন্য খাটছে। নেক্সট বার কি করছে, এ 5,000 টাকা এক্সট্রা বিনিয়োগ করছে, যেটা পরবর্তী 2 বছরের জন্য খাটছে। তাহলে পরবর্তী 2 বছরে তার পরের 2 বছরেতেই 10,000 টাকাটাও আছে। এই 10,000 টাকাটা 5-এর সঙ্গে যোগ হয়ে যাবে 15,000 টাকা। এই 15,000 টাকাটা 2 বছরের জন্য খাটছে। বুঝতে পারলে? এই 10,000 টাকাটা প্রথম বছর 1 বছরের জন্য খাটলো, পুরো 1 বছরের জন্য। তারপরে নেক্সট বছর এ 5,000 টাকা যোগ করছে যে মূলধনটা ছিল, অর্থাৎ 10,000-এর সঙ্গে। সেই 10,000টা হয়ে গেল 15,000, যেটা পরবর্তী 2 বছরের জন্য খাটছে। এবং আমরা 3 বছর শেষে মূলধন কতটা হয়েছে সেটা আমরা হিসেব করব। দেখো তাহলে একটা 10,000 আর 30,000 অর্থাৎ 40,000। এটা হলো এ এর মূলধন। বি এর ক্ষেত্রে দেখো, বি 15,000 টাকা প্রথম বছর বিনিয়োগ করেছে, যেটা কমপ্লিটলি 1 বছরের জন্য খেটেছে, প্লাস 5,000 টাকা এক্সট্রা বিনিয়োগ করেছে আবার, অর্থাৎ এই 15,000 হয়ে গেল 20,000, যেটা 2 বছরের জন্য খেটেছে। অর্থাৎ 20 2 40 আর 15 55,000। ওকে, সি এর ক্ষেত্রে দেখো গল্পটা, সি 20,000 টাকা প্রথম বছর ইনভেস্ট করেছে, যেটা পূর্ণ 1 বছরের জন্য খেটেছে, এবং পরের বছর সে 10,000 টাকা তুলে নিয়েছে। অর্থাৎ যে 10,000 টাকা পড়ে রইল সেটা 2 বছরের জন্য খেটেছে। বুঝতে পেরেছো? তাহলে 20 + 20 সমান হচ্ছে 40,000। ঠিক আছে, তোমরা যদি কোনো জিনিস বুঝতে না পারো ভিডিওটা কয়েক সেকেন্ড পিছিয়ে নাও, পিছিয়ে নিয়ে আবার দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। এবার দেখো আমাদের কি কি বের করতে হবে। হোয়াট উইল বি দ্য রেশিও অফ প্রফিট অফ এ বি অ্যান্ড সি। এখন দেখো মূলধন সবসময়, এই লভ্যাংশ সবসময় মূলধনের অনুপাতেই ভাগ হয়। লভ্যাংশ মূলধনের অনুপাতেই ভাগ হয়, মূলধনের অনুপাতে বণ্টিত হয়। দেখি, বণ্টিত হয়, এই কথাটা তোমাদেরকে লিখতে হবে। এখন দেখো এই এ বি সি এর মূলধনের অনুপাত আমরা যদি বের করি, 40,000 = 55,000 = 40,000, অর্থাৎ 40 = 55 = 40। যদি 5 দিয়ে কাটি 8 = 11 = 8। এটা হয়ে গেল আমাদের এ বি এবং সি এর 3 বছর শেষে মূলধনের অনুপাত। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। What is the ratio of simple interest earned on a certain amount at the
rate of 21% per annum for 8 years to that earned on the same sum at the same rate at 21 years। ঠিক আছে, অর্থাৎ I1 এবং I2 এর একটা রেশিও বের করতে হবে। দেখো প্রথম বছর কি হয়েছে, ধরে নাও আমরা দুটো ক্ষেত্রে ধরে নিচ্ছি সাম পি, রেশিও রেট হচ্ছে 21% এবং কত বছরের জন্য, 8 বছরের জন্য, নিচে আছে 100। আর দ্বিতীয় ক্ষেত্রে প্রিন্সিপাল একই আছে, রেট অফ ইন্টারেস্টও একই আছে, ইয়ার হয়ে গেছে 21, বাকিটা 100। তাহলে এই 100 কেটে গেল, পি পি কেটে গেল, 21 কেটে গেল, পড়ে রইল 8/21। অর্থাৎ সুদের অনুপাত দুটো বছরের I1:I2 সমান হচ্ছে 8:21। ঠিক আছে, তোমরা কিন্তু পরীক্ষার হলে যখন করবে I1 আলাদা আলাদাভাবে বের করবে, I2 আলাদাভাবে বের করবে এবং শেষে এর অনুপাত নির্ণয় করে নেবে। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো, find the compound interest on ₹10,000 for 1.5 years at 20% per annum. Interest is payable half yearly। অর্থাৎ সুদ যদি অর্ধবার্ষিকভাবে প্রদেয় হয় সেক্ষেত্রে 1.5 বছরের জন্য 10,000 টাকার সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। এখন দেখো এই কথাটার উপর তোমরা একটু খেয়াল করো, ইন্টারেস্ট ইজ পেয়েবল হাফ ইয়ারলি, এই কথাটার মানে কি? অর্থাৎ দেখো, অর্থাৎ একটা বছরে আমরা একটা বছরকে দুভাবে ভাগ করে নেব, দুভাগে 6 মাস 6 মাস এইভাবে ভাগ করে নেব, এবং যে ইন্টারেস্ট রেট আছে আর সেটা 20% দুভাগে ভাগ হয়ে যাবে, প্রথম ভাগে 10%, পরের ভাগে 10%। ঠিক আছে, এখন সময়টা আমাদের দেখো বলেছে 1.5 ইয়ার্স, 1.5 ইয়ার্স, অর্থাৎ এটা যদি মাসে ভাগ করো সেটা হয়ে যাবে 18 মান্থ। এবং যেহেতু ইন্টারেস্ট হাফ ইয়ারলি অর্থাৎ 6 মাসে ইন্টারেস্ট ভাগ হবে, তাহলে কত সময় পাচ্ছি আমরা, 6 অর্থাৎ 3 বার। তাহলে এক্ষেত্রে 3টে সাইকেলে আমাদের সময়টাকে ভাঙতে হবে। এখন দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা বের করব। তোমরা জানো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সূত্র A equals P into 1 plus R by 100 into N। এক্ষেত্রে P হচ্ছে 10,000 into 1 plus R হচ্ছে 10/100 আর N হচ্ছে 3, যেহেতু 3 ভাগে ভাগ হয়ে গেল। তাহলে 10,000 ইন্টু 00 কাটলো 11/10, এটা পুরোটা হোল কিউব করে দিলাম, অর্থাৎ 10,000 ইন্টু 11 হোল কিউব হয় 1331 আর 10 কিউব হয় 1000। ঠিক আছে, তাহলে 1000 কাটলাম, এটা হয়ে গেল 13310। এটা হয়ে গেল অ্যামাউন্ট, অর্থাৎ সুদ প্লাস আসল। এখন যেহেতু আসল হচ্ছে 10,000 টাকা, তাহলে সুদ চক্রবৃদ্ধি সুদ কত হবে, A মাইনাস পি কত হবে, 13310 মাইনাস 10,000 ইকুয়ালস 3310। এটা হয়ে গেল আমাদের টোটাল চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো, রাম ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 15 days, রোহন in 25 days and Rohit in 30 days. Rohan and Rohit worked together for 2 days and then Rohit was replaced by Ram. In how many days altogether was the work completed? অর্থাৎ রাম কোনো একটা কাজ 15 দিনে করতে পারে, রোহন সেটা 25 দিনে করতে পারে এবং রোহিত 30 দিনে করতে পারে। যদি রোহন এবং রোহিত একসঙ্গে 2 দিন কাজ করে এবং তারপরে রোহিত রিপ্লেস হয়ে যায় রামের দ্বারা, তাহলে কত দিনে টোটাল কাজটা কমপ্লিট হবে? তাহলে দেখো এই অঙ্কগুলো লসাগু করে নিয়ে অনেক শর্টকাটে করা যায়, কম্পিটিটিভ এক্সামে আমরা যেভাবে করতে অভ্যস্ত, কিন্তু এটা তো ডেসক্রিপটিভ ম্যাথ,
তাই এই অঙ্কগুলোকে ওইভাবে করলে হবে না, একটু ডিটেলসে ভেঙে তোমাদেরকে একটু অন্য প্রসেসে করতে হবে। তাহলে দেখে নাও কিভাবে করি। দেখো রাম, আমরা ধরে নিচ্ছি যে টোটাল যে কাজ সেটা হচ্ছে 1 অংশ। ঠিক আছে, টোটাল কাজ হচ্ছে 1 অংশ। আচ্ছা, আমি এখানে টোটাল ইংলিশে লিখে ফেললাম। তোমরা কিন্তু খেয়াল করবে পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে তোমরা বাংলা ইংলিশ যে কোনো ভাষাটি তোমরা নির্বাচিত করো না কেন, সেই একটি ভাষাতেই কিন্তু তোমাদেরকে পুরো উত্তরপত্রটা করতে হবে, হয় বাংলা না হয় ইংলিশ। রাম 15 দিনে করে কত? 1 অংশ। ঠিক আছে, তাহলে একদিনে কত করে? একদিনে করে 1 এর 15 অংশ। ঠিক আছে, এবার দেখো রোহন 25 দিনে করে 1 অংশ। একদিনে করে কত? 1 এর 25 অংশ। তারপরে দেখো রোহিত 30 দিনে করে কত অংশ? 1 অংশ। একদিনে কত করে? 1 এর 30 অংশ। বুঝতে পেরেছো? এবার দেখো রোহন এবং রোহিত দুদিন কাজ করেছে। রোহন ও রোহিত একদিনে কতটা করে? একদিনে কতটা কাজ করবে? 1 এর 25 প্লাস 1 এর 30। ঠিক আছে, রোহন আর রোহিত এই কাজটা করবে। লসাগু কত হবে? 150। 6 প্লাস 5 সমান 11/150। এই কাজটা হচ্ছে অংশ, এগুলো হবে অংশ। 11/150 অংশ কাজ হচ্ছে রোহন ও রোহিত একদিনে করেছে। তাহলে রোহন ও রোহিত দুদিনে কত করবে? এর সঙ্গে নিশ্চয়ই 2 গুণ হবে, আরো বেশি করবে। 22/150 অংশ। এটা হচ্ছে রোহন আর রোহিত দুদিনে করেছে, 22/150 অংশ। এবার দেখো কি বলছে, দুদিন পরে রোহিত ওয়াজ রিপ্লেসড বাই রাম। ঠিক আছে, তাহলে এবার কি করছে? রোহন এবং রাম এরা দুজন কাজটা করছে। এবারে রোহিত রিপ্লেসড হয়ে গেছে। এখন দেখো দুদিনে এতটা কাজ করেছে, তাহলে বাকি কতটা কাজ আছে? বাকি কাজ কত আছে? 1 মাইনাস 22/150। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই 128টা কাজ বাকি আছে। 150টা কাজের মধ্যে এই কাজটা হচ্ছে বাকি আছে, 128/150। আর রোহন আর রাম দেখো একদিনে করে 1 এর 15 প্লাস 1 এর 25। 1 এর 15 প্লাস 1 এর 25, এটাকেও আমরা যদি 150 লসাগু করে নিই তাহলে 10 প্লাস 6 অর্থাৎ 16/150 অংশ। এটাকে আমরা ঘুরিয়ে এইভাবে লিখতে পারি, রোহন ও রাম 16/150 অংশ করে একদিনে। ঠিক আছে, 1 অংশ কত দিনে করবে? নিশ্চয়ই বেশি দিনে করবে। আমরা জানি কাজের সংখ্যার সঙ্গে দিন সংখ্যা বা কাজের সঙ্গে দিন লেবারের জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা সবসময় ব্যস্ত সম্পর্ক। তাহলে 16/150 এটা তো 1 এর থেকে ছোট সংখ্যা। এই সংখ্যাটা এই কাজটা করে একদিনে। তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে? নিশ্চয়ই বেশি দিনে। তাহলে 1/16/150 অর্থাৎ 150/16 এই দিনে। ঠিক আছে, এটা এক অংশ কাজ করবে এত দিনে। তাহলে 16/150 আমাদের যে কাজটা বাকি আছে 128/150 এই কাজটা কত দিনে করবে? এটার পার্ট হচ্ছে এরপরে। 128/150 এই কাজটা করবে কত দিনে? 150/16 ইন্টু 128/150। ঠিক আছে, 150 কেটে গেল, 16 8 128 অর্থাৎ 8 দিনে। বুঝতে পেরেছো? 8 দিন। তাহলে এই যে বাকি কাজটা রোহন আর রাম 8 দিনে করবে, এবং আগে রোহন ও রোহিত কত দিনে করেছিল? 2 দিন কাজটা করেছিল। অর্থাৎ মোট কত লাগছে? মোট ওয়ার্কিং ডে অর্থাৎ টোটাল কতদিন কাজে লাগলো? প্রথমে 2 দিন, পরে 8 দিন, সমান হচ্ছে 10 দিন। তোমরা কিন্তু কখনোই এই 8 দিন করে এটাই উত্তর লিখে দিয়ে চলে আসবে না, এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। একটু খেয়াল করবে, প্রথম
অঙ্কতে কি বলা হয়েছে, ইন হাউ মেনি ডেজ অল টুগেদার ওয়াজ দ্য ওয়ার্ক কমপ্লিটেড, কাজটি মোট কত দিনে সম্পন্ন হয়েছিল। প্রথমে 2 দিন, পরে 8 দিন, মোট 10 দিনে কাজটি সম্পন্ন হয়েছে। নেক্সট আমাদের শেষ অঙ্ক আমরা চলে যাই। দেখো একটা সিম্পলিফিকেশন আছে, 157 ইন্টু 157 প্লাস 157 ইন্টু 133, এটাকে ঠিক এই রকম ফর্মে আমরা লিখতে পারি। দেখো এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি বাই এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি। যদি আমরা এ সমান 157 এবং বি সমান 133 ধরে নিই, এবার দেখো এটাকে আমরা কিভাবে লিখি। এটা ঠিক এই সূত্রে পড়ে গেল যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ কিউব মাইনাস বি কিউব। এবার তোমরা যখন এই ধরনের অঙ্কগুলো করবে লিখে দেবে যে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখে দেবে। তাহলে এইভাবে এটাকে যদি সাজাই, দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ কিউ মাইনাস বি কিউ। এবারে উপরে যেটা রইলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে আমরা কি লিখবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কেটে গেল, তাহলে নিচে কি পড়ে রইলো 1 বাই এ মাইনাস বি। এবার এ আর বি এর মানটা আমরা পুট করে দেবো, 157 মাইনাস 133 সমান 1/24। ঠিক আছে, তাহলে দেখো আমরা সবকটা অঙ্কেরই উত্তর করে নিলাম। তোমরা কমেন্টে অবশ্যই লিখবে তোমাদের কার কার কতগুলো প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে। তোমরা দেখবে আরও কিছু প্র্যাকটিস সেট আমরা নিয়ে আসবো। আজকে তো প্র্যাকটিস সেট 2, নেক্সট আরও অনেক প্র্যাকটিস সেট আসবে। তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো, আশা করি তোমাদের পরীক্ষা অনেক হেল্প হবে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।